আমূল পরিবর্তন হয় অনেক দিক থেকে, কিন্তু হচ্ছে স্টুডেন্ট লাইফের যে আনন্দ, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হই। বা বেকার সময় ফিলিংস একরকম, আর চাকরি পাওয়ার ফিলিংস অন্যরকম। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এক্ষেত্রে বোরহানুদ্দিন স্যারের কাছে জানতে চাবো, স্যার আপনার কাছে ছাত্র জীবন কেমন ছিল আর এখন চাকরি জীবন কেমন চলছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। জি, আসলে চাকরি জীবন একটা বিষয় আর ছাত্র জীবন হলো আরেকটা বিষয়। আসলে জীবনের কিছু যে অধ্যায় বা পাঠ থাকে, তার ভিতরে একটা বিষয় হলো, এখন ছাত্র জীবনে যেটা আমাদের অবাধ ফ্রিডম বা স্বাধীনতা থাকে, মানে নির্দিষ্ট কোনো সময় বাধা ধরা থাকে না, কিন্তু চাকরি জীবনে আসলে আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম কানুন এবং শৃঙ্খলার ভিতরে আসতে হবে এবং একটা রুটিন ওয়ার্কের ভিতরে আসতে হবে। এটাই হলো আসলে চাকরি জীবন এবং ছাত্র জীবনের ভিতরে মূল পার্থক্যটুকু আমার কাছে মনে হয়। আর আসলে চাকরি জীবন এখানেও অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়, যা আসলে আমাদের মানে জীবনকে বিভিন্ন দিকে শিক্ষণীয় করে তোলে, আসলে জীবনকে সহজ করে তোলে, প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলো সুন্দরভাবে চলে আসে আসলে। আর আমরা আসলে চাকরি জীবনটাকে আর মানে ছাত্র জীবন দুটাকে আলাদা করার দরকার নেই, সময়ের চাহিদাই আপনাকে চাকরি জীবনে নিয়ে আসবে। কারণ আপনি সারা জীবন এই ছাত্র জীবনের জিনিসটা কিন্তু উপভোগ করতে পারবেন। আপনি বেশি দিন ছাত্র জীবন কন্টিনিউ করলেন এবং কোনো জব সেক্টর আপনি ঢুকতে পারলেন না, যদি এটা সময়টা অনেক বেশি হয়, তখন কিন্তু ওই জীবনটা আপনাকে আর ভালো লাগবে না। সময়, পরিবেশ, সমাজ এবং সবকিছুর পারিপার্শ্বিকতার কারণেই আমাদের জীবনে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যেতে হবে। এটাই হলো মূলত আসলে চাকরি জীবন এবং ছাত্র জীবন, এটুকুই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। জি স্যার, অবশ্যই। সেক্ষেত্রে স্যার আরেকটা বিষয় থেকে থাকে, আমাদের যারা নতুন আছি আমরা চাকরি প্রত্যাশীরা, তাদের জন্য যেহেতু আপনারা একজন সফল চাকরিজীবী, আপনাদের এই পর্যায়ে পৌঁছানো আমাদের অনেকেরই ড্রিম যে আমরা কিভাবে আপনাদের এই জায়গায় পৌঁছাতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটু জানতে চাবো যে হচ্ছে আপনারা প্রস্তুতিটা কিভাবে শুরু করেছিলেন, বা আপনাদের আপনি এই পেশায় আসবেন এটা চিন্তা কখন এসেছিল, বা আপনাদের নির্দিষ্ট কোনো টার্গেট ছিল কিনা, মানে আপনাদের শুরুটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি একটু মোহাম্মদ ইউনুস আলী স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। আসলে এই প্রমোশনে আসার ইচ্ছাটা আমার যখন লতে ভর্তি হয়েছি তখন থেকেই ছিল। কারণ তখন থেকে সবাই আমরা লতে যারা ভর্তি হয়ে হয়ে থাকি, আমাদের শুরুর দিকে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের চাহিদা থাকে যে আমরা জুডিশিয়াল সার্ভিসে কর্মরত থাকবো। সুতরাং আমিও এর ব্যতিক্রম নই। আমার ইচ্ছাটা ছিল প্রথম দিক থেকেই। আমি এর পড়াশোনাটা শুরু করেছিলাম ফোর্থ ইয়ার থেকে। যখন আমি ফোর্থ ইয়ারে উঠি তখন থেকে আমার এটা মাথায় আসে যে এখন থেকে একটু প্রিপারেশন নেওয়া উচিত, এবং সেই হিসেবে আমি প্রিপারেশন নিয়েছিলাম। আর এই ফোর্থ ইয়ার আপনারা জানেন যে 2020 সাল, আর কি 19 সালে যদি করোনা হয়েছিল শেষের দিকে, কিন্তু 20 সালে প্রচন্ড তীব্র আকার শুরু হয়েছিল। আমরা শেষ করার পরেই 19 সালে আমরা পরীক্ষা পেয়েছিলাম। ফলে তখন আমি প্রথম প্রিলি রিটেন এবং প্রিলি রিটেন দেই, এবং ভাইবার ডেট হয়, কিন্তু ডেটটা ওই ডেট অনুযায়ী ভাইবাটা হয় না। ভাইবাটা করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। এটাই ছিল শুরু করার প্রথম পরীক্ষা দিয়ে প্রিলি রিটেন দিয়েছিলাম, এবং ভাইবা পর্যন্ত গিয়েছিলাম। আসলে আলটিমেটলি ভাইবাটা ওই সময় হয়নি, অনেক দেরিতে হয়েছিল। ওটা কাহিনী অন্য বা ঘটনা অন্যরকম। আমরা সময় পেলে পরবর্তীতে এই বিষয়ে শেয়ার করব। তো এই শুরু করাটা ছিল আমার ফোর্থ ইয়ার থেকে, আচ্ছা জবের স্যার। প্রিপারেশন থেকে। স্যার, আপনি তো ফোর্থ ইয়ার থেকে শুরু করেছিলেন। এখন অনেকেরই মাঝে প্রশ্ন থাকে যে আমরা কি অনার্স কমপ্লিট হওয়ার পরেই চাকরির জন্য প্রিপারেশন নিব, নাকি কোন সময় থেকে নিলে এটা আর কি সব থেকে ভালো হয়? আপনার মতামত কি? আমার মতামত আমরা যেহেতু যারা চাকরি প্রত্যাশী, যাদের স্বপ্ন চাকরি করব, তাদের উচিত ফোর্থ ইয়ার বা তার আগেই পড়াশোনা শুরু করা। যাদের বিসিএস টার্গেট, আমার মনে হয় তাদের থার্ড ইয়ার শেষের দিক থেকেই পড়াশোনা শুরু করা। কারণ আপনাকে প্রিপারেশন নিতে বা নিজেকে প্রস্তুত করতে, বর্তমান যে কম্পিটিটিভ বাজার বা চাকরির যে কম্পিটিটিভ মার্কেট, এই মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে প্রস্তুত থাকতে হবে, বা যারা চাকরি প্রত্যাশী তাদের প্রস্তুত থাকতে হবে। তো এই রেডি হতে গেলে আপনাকে যারা নতুন স্টুডেন্ট, তাদের 6 মাস বা 1 বছর সময় লাগবে।
এই ক্ষেত্রে হচ্ছে থার্ড ইয়ারের শেষ বা ফোর্থ ইয়ারের শুরুর দিকেই প্রস্তুতি নেওয়াটা আমার জন্য মনে হয় যে ভালো। আর এই সময় প্রস্তুতি নিলে আপনি সকল পরীক্ষা টিকে থাকবেন। আর যদি আপনি ফোর্থ ইয়ার অনার্স শেষ করে নেন অথবা মাস্টার শেষ করে নেন, তাহলে আপনাদের কি হবে, ওই বেকার জীবনটা একটু লম্বা লম্বা হবে। আমার কাছে এটাই মনে হয় যে ফোর্থ ইয়ারের শুরুর দিকে অথবা থার্ড ইয়ার থেকে শুরু করা দরকার। তবে হচ্ছে রেজাল্ট খারাপ করে প্রিপারেশন নেওয়ার দরকার আছে বলে মনে করেন। যার ডিপার্টমেন্ট কঠিন যার ডিপার্টমেন্ট কঠিন উনি হচ্ছে শেষ করে নেবেন। আর ডিপার্টমেন্ট পড়া শেষ করে ভালো প্রস্তুতির সাথে সাথে আমার রেজাল্টটা তো দরকার, ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি যদি জবের প্রিপারেশন নেওয়া যায় এটা তাহলে ভালো হবে। জি স্যার, ধন্যবাদ। হুম। আহ, তাহলে আমাদেরও হচ্ছে শুরুতেই প্রিপারেশনটা নেওয়া উচিত অনার্স থার্ড ইয়ার থেকে আপনার মতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমার মতে শুরু থেকে আচ্ছা, নেওয়া এখানে উচিত। হচ্ছে একাডেমিক পড়ার পাশাপাশি কি হচ্ছে চাকরির জন্য কোনো প্রিপারেশন নেওয়া যায় কি, বা সেই সুযোগটা কি পাওয়া যায় যে আমি একাডেমিক করতেছি সাথে জবের পড়াও পাশাপাশি করছি, এই ধরনের কোনো সুযোগ আছে কি? আমার দৃষ্টিকোণ থেকে এটা বেশিরভাগ ডিপার্টমেন্টেই এই সুযোগটা রয়েছে। আমরা যদি হচ্ছে হিস্ট্রি, ইসলামিক ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স বা অন্য কোনো হচ্ছে সায়েন্সের সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নেই, বা আর্টস ফ্যাকাল্টির সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা আছে, বা সোশ্যাল সায়েন্স, শুধু হচ্ছে গুটি কয়েক সাবজেক্ট বাদে সকল সাবজেক্টে হচ্ছে চাকরির পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার সুযোগটা রয়েছে। এই ক্ষেত্রে আমরা ইকোনমিক্সের সময়টা একটু কম পাবেন, তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। বা ফাইন্যান্স যে আছে যারা আছে পড়েন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। বাকিরা হচ্ছে আশা করি হচ্ছে পারবেন, পড়াশোনা পড়াশোনা একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিতে পারবেন। জি স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা অনেক পড়াশোনা করে কিন্তু ফলাফল আশানুরূপ হয় না। আপনি আমি বোরহানুদ্দিন স্যারের কাছে জানতে চাচ্ছি যে এর মূল কারণ কি হতে পারে, বা তারা কিভাবে পড়লে অল্প করে ভালো ফলাফল অর্জন করতে পারে? আসলে আমাদের আমাদের এই যে আরেক স্যার আছেন, ওনার কথার সূত্র ধরে আমি আসলে একটু বলতে চাই যে উনি যেটা এমফেসিস করলো যে থার্ড ইয়ার থেকে আসলে পড়াশোনা শুরু করা উচিত, এটাতেই আমি যাই। আসলে আসলে পড়াশোনা শুরুটা বলতে কি, থার্ড ইয়ারে আসলে অনেক কিছু ডিপার্টমেন্ট সম্বন্ধে জানা হয়, ডিপার্টমেন্টের কি অবস্থা সেটা সম্পর্কেও জানা যায়, এবং আমি সময় বের করতে পারবো কিনা সেটা। আর পড়াশোনা আসলে সব পড়াশোনায় যে সবার ভালো লাগবে তা না। এখন আমার জীবনের লক্ষ্যটা যদি ঠিক থাকে, স্থির থাকে, আমি কোনো কিছুতে ভালো করতে চাই, তাহলে থার্ড ইয়ারে এসে আপনাকে টুকটাক শুরু করতে হবে। আসলে কি আছে, কিভাবে পড়াশোনা করা যায়, কি যায়, আপনাকে যে ঘন্টার পর ঘন্টা পড়তে হবে তা না। কিন্তু দেখা গেল এখানে কিন্তু চাকরি পরীক্ষা ভ্যারাইটিস ধরনের পড়ালেখা থাকে, বাংলাদেশ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত, ম্যাথ, বাংলা, ইংরেজি। এখন আপনার যেটা ভালো লাগে সেই জিনিসটা আপনি একটু নজর রাখেন না কেন? মানে একটু যদি নজর রাখতেন তাইলে জিনিসটা আরো ভালো হয়, জিনিসটা পরবর্তীতে চাকরি লাইফে মানে ই করে মানে সুবিধা হয়, মানে চাকরিতে ভালো কিছু করতে বা ভালো একটা জবে যেতে অনেক সুবিধা হয়। দ্বিতীয়ত, প্রিপারেশন নেওয়ার পর আপনি যেটা কোশ্চেন করলেন যে প্রিপারেশন নেওয়ার পরে চাকরি হচ্ছে না বা কি হচ্ছে না, এখানে অনেক সময় কাজটা করে কি, এই যে থার্ড ইয়ার থেকে আমি বললাম, যদি অনেকে মাস্টার্স এর শেষে তারপরে পড়াশোনা করে, বাংলাদেশের সামাজিক পার্সপেক্টিভে আমরা তো সবাই মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকেই ম্যাক্সিমামই জব হোল্ডার বা চাকরির শিকার হয়। কিন্তু উচ্চবিত্ত বা যাদের অনেক ফাইন্যান্সিয়ালি আছে তারা কিন্তু এইদিকে যায় না। যার ফলে কি আমাদের মিডিল ক্লাস এবং নিম্নবিত্ত পরিবারে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, ছেলের অনার্স মাস্টার শেষ হয়েছে, এখন থেকে মনে হয় ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া শুরু করতে। কিন্তু আসলে এটা আসলে সম্ভব হয় না। মানে তাকে তো আসলে একটা ভালো জবে যাইতে হলে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। যার ফলে কি সে একটা মানসিক এবং ফ্যামিলিগত ভাবে চাপে পড়ে যায় যে আমাকে একটা চাকরি পেতেই হবে, আমাকে খুব দ্রুত চাকরি পেতে হবে, খুব দ্রুত করতে হবে, আমাকে এই পরীক্ষায় টিকতেই হবে। তার ফলে কি তার ভিতরে একটা আলাদা মানসিক চাপ তৈরি হয়, কিন্তু সে ভালো প্রিপারেশন নেওয়ার কারণে তার যে মানসিক মন মানসিকতাটা ক্লিয়ার নিয়ে সে পরীক্ষার হলে ঢুকতে পারতেছে না। তার ফলে কি হয়, অনেক সময় ভালো প্রিপারেশন নিলেও সে পরীক্ষা ভালো করতে পারতেছে না। কারণ আপনি যখন মানসিক চাপে থাকবেন, দেখা গেল আপনি অ্যান্সার শিটের সঠিক উত্তরটা জানা সত্ত্বেও সঠিক ঘরটা আপনি বৃত্তটা পূরণ করতে পারতেছেন না। ভুল হচ্ছে, ভুলের সংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা তো একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে আপনার নেগেটিভ মার্কিং আছে, 1 থেকে 2 নাম্বার ডিফারেন্সেই হচ্ছে আপনি এখানে থাকবেন কিনা থাকবেন না, যে জিনিসটা নির্ধারণ হয়ে যায়, যে কাট অফ মার্ক।
এই জন্য আসলে আমাদের চাকরির প্রিপারেশনটা, আমার আগের যিনি বক্তা ছিলেন সদ্দুর স্যার, উনার রেফারেন্সে আমি বলতে চাই যে আমাদের আসলে থার্ড ইয়ার থেকে কিছুটা হইলেও শুরু করা উচিত এবং নিজেকে রিল্যাক্স রাখা উচিত। আর আমি যদি ভালো প্রিপারেশন নেই, ইনশাল্লাহ আমার জন্য একটা ভালো জব আছে। আর আর সর্বোপরি হলো মানে আমরা অনেক কথাই বলি, সর্বোপরি আমাদের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে, রিজিকের উপরে বিশ্বাস। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল যে প্রথম চাকরি পাওয়ার আগে আপনার সময়টা কেমন ছিল এবং কোন কোন চ্যালেঞ্জ গুলো আপনাকে উত্তীর্ণ করতে হয়েছে বুরহানুদ্দিন স্যার? জি জি, প্রথম ওই যে আপনাকে একটা জিনিস বললাম না যে আমরা অনেকে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার। আমি সায়েন্সের একটা সাবজেক্ট থেকে পাশ করছি, অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখা গেল আমাদের ফ্যামিলির ভিতরে একটা চিন্তা ভাবনা হলো যে আমাকে মানে পাশ করছে এখনই মনে হয় চাকরিতে ঢুকে যেতে হবে। এই জিনিসটা দেখা গেল পিতা মাতার থেকে যতটা না আসে, তার থেকে দেখা গেল আমাদের পরিবারের বাকি সদস্য, মামা খালা দূর সম্পর্কের আত্মীয়, এদের কাছ থেকে কিন্তু দেখা গেল চাপটা একটু বেশি আসে। এই জিনিসটা স্ট্রাগল করতে হয়। আর দ্বিতীয়ত হইলো এই অভিজ্ঞতাটা আমার মনে হয় আমার আসলে শেয়ার করার অভিজ্ঞতাটা আসলে একটু কম। কারণ আমার মানে মানে পড়াশোনা শেষ এবং জবে ঢোকার যে সময়টুকু, এটা আসলে একটু কম সময় ছিল। অলমোস্ট আমি 15 সালের শেষের দিকে চাকরি পড়াশোনা শেষ হয় এবং 16 সালের প্রথম দিকে চাকরিতে ঢুকে যায়। যার ফলে আমার আসলে এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার অভিজ্ঞতা কম। কিন্তু এই ক্ষুদ্র 1 বছরের ভিতরেই আমি দেখছি অনেকে অনেক এই কবে চাকরিতে ঢুকবি, এই চাকরিতে ঢুক, সবাই কি বড় চাকরি পায়, যেই চাকরি পাবি সেই চাকরিতেই ঢুকে বা আস্তে আস্তে বড় হবি। আসলে এই ধরনের কিন্তু সুযোগ নাই। আপনার যদি লক্ষ্যটা একটা নির্দিষ্ট লেভেলে থাকে, কারণ আপনি যদি নিচের লেভেলে চাকরি ঢুকেন তাহলে দেখবেন কি আপনি একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত যাচ্ছেন, আবার আরেকটা গ্রেডে চাকরি ধরেন এর থেকে আরো স্তরে যেতে পারবেন। এই জন্য আসলে এই জিনিসগুলো আমাদের আগেই ঠিক করতে হবে যে আমি কি ধরনের চাকরি লেভেলে যাব এবং আমার আহ লক্ষ্যটা নির্দিষ্ট থাকতে হবে। জি। স্যার অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এই পর্যায়ে ইউনুস স্যারের কাছে যে স্যার আপনি আপনার জীবনে ব্যর্থতা কিভাবে সামলেছেন, আর সাথে একটা সম্পূর্ণ কোশ্চেন যে আত্মবিশ্বাস এবং ব্যর্থতা দুইটি পুরোপুরি কিনা, বা এই বিষয়ে আপনি কি মনে করেন? স্যার, কথা শুরু করার আগে আমি আরেকটু জানিয়ে দিতে চাই, যেহেতু এটি আমাদের চাকরিজীবী এবং চাকরি প্রত্যাশীদের মাঝে টক শো, এখানে আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের মাঝে। আমাদের চ্যাট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন মতামত শেয়ার করতে পারেন, যেটা আমরা স্যারদেরকে প্রশ্ন করব এবং স্যাররা উত্তর দিবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জানাতে পারেন যে আপনারা দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই টক শোতে সংযুক্ত আছেন। জি স্যার, আপনি শুরু করতে পারেন। স্যার কাইন্ডলি আনমিউট করবেন স্যার। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ব্যর্থতা এবং হচ্ছে আত্মবিশ্বাস এটা পরিপূরক কিনা। তো আমার মনে জি হয় যে স্যার। ব্যর্থতা এবং আত্মবিশ্বাস সম্পূর্ণই পরিপূরক না, এটা হচ্ছে মানসিক একটা অবস্থা। হচ্ছে ব্যর্থতা যখন আসবে তখন আত্মবিশ্বাস কমে হতাশা চলে আসবে, হতাশা চলে আসে। এবং এই হতাশাটাকে ওভারকাম করে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে হয়। যদি আপনারা আমার লাইফের কথা বলেন তাহলে আমি বলবো যে আমার হতাশার রাস্তাটা অনেক দীর্ঘ। দীর্ঘ এই জন্যই বলতে পারি কারণ আমি আমার ড্রিম জব বা যে আমি যেখানে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে আসতে গিয়ে আমাকে চারবার প্রিলি রিটেন ভাইবার পরীক্ষা অনুষ্ঠিত করতে হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, তখন আমার কষ্ট লাগতো, যদিও এখন লাগে না, কারণ হচ্ছে সফলতার কাছে ব্যর্থতা এখন হচ্ছে ম্লান হয়ে গেছে। তো শুরুতে আমি যখন পরীক্ষা দিই সেটা হচ্ছে 2020 সাল। 20 সালে আমি হচ্ছে প্রথম প্রিলি রিটেন পাশ করি এবং ভাইবার জন্য মনোনীত হই। এরপরে করোনার ফলে আমার হচ্ছে ওই সময় মাস্টার্সও ছিল, মাস্টার্স পরীক্ষা আমার একটা পিছিয়ে যায় এবং ভাইবা পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। যার ফলে কি হয়, ওই সময়টাতে আমি হতাশ হয়ে যাই, কারণ ওই সময় যেহেতু ভাইবা আমাদের ইউনিভার্সিটির হলগুলো বন্ধ হয়ে গেছে, ঢাকা শহরে হচ্ছে থাকার মতো ভালো পরিবেশ নাই, আমি কোথাও থাকতেও পারতেছি না, বা ফাইনান্সিয়াল ক্রাইসিস বলেন সেটাও ছিল, এর জন্য ঢাকায়ও থাকতে পারতেছি না, বাসায় থাকতেছি, বাসায় হচ্ছে পড়াশোনা করতেছি না। তো এই গ্রামীণ পরিবেশে থাকতেছি, ফলে কি হয়েছে, অনেক হতাশা কাজ করেছিল। এরপরে হচ্ছে আরো 3বার, মানে মোট 4বার আমাকে প্রিলি রিটেন ভাইবা দিতে হয়েছে। এই চার চারটা পরীক্ষা দেওয়া মনে হচ্ছে 5 বছরের মতো প্রায়। এই 5 বছরে হচ্ছে আমাকে
3-4 বার 4 বার ভাইবা দিতে হয়েছে, এবং যখন 2 বার আমি ভাইবা হচ্ছে ভাইবাতে আমার আসে না, এরপরে আমার মনে হয়েছিল যে আমার কনফিডেন্স লেভেল কমে গেছে, যে আমার জুডিশিয়াল সার্ভিসে হবে এরকমটা নয়। তখন মনে হয়েছিল আমার যে একটা ফার্স্ট ক্লাস চাকরি হলেই হয়, মানে মতামতটা এরকম যে একটা ফার্স্ট ক্লাস চাকরি হলেই হয়। সুতরাং ফার্স্ট ক্লাস চাকরি পেতে গেলে কোথায় কোথায় ফার্স্ট ক্লাস চাকরি হতো সেগুলো আমি দেখতাম। যেন ব্যাংকে আমি পরীক্ষা দিতাম, বিসিএস এ অ্যাপ্লাই করা শুরু করলাম, আমার পরীক্ষা দেওয়া শুরু করলাম। এছাড়াও হচ্ছে বিভিন্ন ফার্স্ট ক্লাস চাকরি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা শুরু করলাম। ফলে সফলতাও পাচ্ছিলাম, যে বিসিএস এর প্রিলি রিটেন এগুলো পাশ করে যাচ্ছিলাম, ব্যাংকের প্রিলি রিটেন পাশ করতেছিলাম, এবং অন্যান্য যেগুলো পরীক্ষা ছিল সেগুলো পাশ করতেছিলাম। তার মানে হচ্ছে কি, তখন যখন আমি টেকা শুরু করলাম তখন আমার আত্মবিশ্বাসটা বাড়লো। যখন আমি পড়াশোনা করতাম তখন আমার আত্মবিশ্বাসটা বাড়তো। আর যখন পড়াশোনা আমি করতাম না, ধরেন হচ্ছে হতাশা, আমি 3-4 দিন পড়াশোনা করিনি, তখন আমার হচ্ছে হতাশার লেভেলটা বেড়ে যেত, যে আমাকে দিয়ে মনে হয় হবে না। আমার কাছে একটা বিষয় কাজ করছে, পড়াশোনা করলে আমার আত্মবিশ্বাসটা বেড়েছে। পড়াশোনা যখন করেছি তখন এক আত্মবিশ্বাস বেড়েছে, আর যখন অন্য কোনো পরীক্ষায় যখন আমি দিতাম বা পরীক্ষায় টিকতাম তখন আমার আত্মবিশ্বাসটা বাড়তো। আত্মবিশ্বাসের সাথে একটা ভয়ও বাড়তো, যদি না হয় তখন কেমন হবে, এই যদি না হয় কেমন হবে, এই প্রেশারটা যখন কাজ করবে তখনই আলটিমেটলি খারাপ লাগা শুরু হয়। তো হচ্ছে ব্যর্থতার রাস্তা থাকবে, হতাশার রাস্তা থাকবে, কিন্তু সেখান থেকে নিজেকে ওভারকাম করে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি কোন কোন কারণে, কি কি কারণে ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতাগুলো আইডেন্টিফাই করে আমাকে সমস্যার সমাধান করতে হবে। তবে লাস্ট পর্যায়ে আমার ব্যর্থতার কারণগুলো খুঁজতে আমার দেরি হয়েছে। আমার মনে হয় যে আমার ব্যর্থতার হচ্ছে মূল কারণ ছিল আমার রিটেন পরীক্ষায় লেখার স্টাইল, মানে একই জ্ঞান বা একই লেখা, একই ধরনের তথ্য, কিন্তু হচ্ছে খাতায় হচ্ছে আপনার ইনপুট করার, মানে খাতায় ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে খাতার লেখার ধরনটা চেঞ্জ করেছি, এবং বাড়তি কথা না লিখে টু দ্য পয়েন্টে যখন আনসার দিয়েছি তখনই মূলত সফলতা ধরা দিয়েছে। তো এই ব্যর্থতার আত্মবিশ্বাস হচ্ছে দুইটা আলাদা, কিন্তু ব্যর্থতাকে ওভারকাম করে, ব্যর্থতা জীবনে থাকবে, ব্যর্থতা ওভারকাম করে যখন আপনি ভালো পড়াশোনা করবেন এবং হচ্ছে কোনো পরীক্ষার টেকা শুরু করবেন তখন আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। জি, বলেন। জি, স্যার, ধন্যবাদ স্যার। আমাদের একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করেছেন। হুম। আসসালামু আলাইকুম স্যার, আমি রংপুর থেকে যুক্ত হয়েছি। স্যার, আমরা হুম। ভার্সিটি জীবনে সবাই শুনে থাকি যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। আমার প্রশ্নটা হলো, চাকরির ভাইভাতে সিজিপিএ এর গুরুত্ব কেমন? ভালো বা খুব খারাপ সিজি কি কোনো প্রভাব ফেলে? আচ্ছা, আপনি যদি হচ্ছে গভর্নমেন্ট জবের কথা বলেন, তাহলে হচ্ছে আমি যতটুকু জানি প্রত্যেক ইউনিভার্সিটির একটা পাশ করার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে কোনো জায়গা আছে 2.50, পাস মার্ক হচ্ছে 2.50। তো 2.50 হলে হচ্ছে আপনার এটা হচ্ছে থার্ড ক্লাস, কত, সেকেন্ড থার্ড ক্লাসের মধ্যে পড়ে যায়। তো জীবনের, মানে ম্যাক্সিমাম সরকারি চাকরিতে আপনি দেখবেন যে সার্কুলারে উল্লেখ করা থাকে, জীবনের, শিক্ষা জীবনের কোনো পর্যায়ে একটি মাত্র থার্ড ক্লাস অ্যাকসেপ্টেবল। তো সুতরাং আপনার সিজিপিএ ডাজ ম্যাটার। কিরকম ম্যাটার? আপনাকে যদি হচ্ছে 4-এর মধ্যে আপনি যদি 3 পান তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেক কিন্তু সিজিপিএ অনেক দেখবেন যে 4/4, যার হচ্ছে ড্রিম হচ্ছে ইউনিভার্সিটির টিচার হওয়া না, কিন্তু সে হচ্ছে 4/4 এর জন্য আজীবন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এইটা মনে হয় আমার দরকার নেই। আমার মনে হয় মিনিমাম একটা যে অ্যাপ্লাই করার মতো বা করার মতো যদি সিজিপিএ পাওয়া যায় তাহলেই হবে। যেমন অ্যাটলিস্ট 3 পেলেই হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের সকল চাকরিতে, ইউনিভার্সিটি গুলো বাদ দিয়ে সকল চাকরি অ্যাপ্লাই করা যায়। আর যাদের ক্যারিয়ারের গড়ার লক্ষ্য হচ্ছে ইউনিভার্সিটির টিচার, তাহলে আপনাকে হচ্ছে 3.5 বা অ্যাভাব পেতে হবে। কিন্তু হচ্ছে সিজিএ ম্যাটার করে অ্যাপ্লাই করার ন্যূনতম যোগ্যতাকে কোয়ালিফাই করার জন্য। অন্যান্য ক্ষেত্রে সিজিপিএ ডাজেন্ট ম্যাটার। জি, বলেন। স্যার, আমাদের ধন্যবাদ আরো স্যার। একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করেছেন। হুম। আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু ডিপার্টমেন্টের পড়াশোনার চাপ একটু বেশি, তো আমাদের যাদের একাডেমিক চাপ একটু বেশি, তারা কিভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিব? আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ 2য় বর্ষে পড়াশোনা করছি। আমি এখন থেকে কিভাবে শুরু করব, দয়া করে বলবেন। আপনি যদি 2য় বর্ষ পড়াশোনা করে থাকেন এবং আপনি যদি স্যাটিসফাই থাকেন যে আপনার ডিপার্টমেন্টের জন্য যতটুকু পড়াশোনা দরকার সেটা করতেছেন, এরপরে যদি আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় অতিরিক্ত বের করতে পারেন, তো এখান থেকে আপনি পড়াশোনা শুরু করতে পারেন। সেটা হতে পারে হচ্ছে লিটারেচার দিয়ে, কারণ লিটারেচার পড়তে, বাংলা সাহিত্য পড়তে অনেক মজা লাগে এবং মজার মজার বিষয় আছে।
বা ইংলিশ লিটারেচার পড়েন, আমি ক্যাজুয়ালি হচ্ছে আপনি সেকেন্ড ইয়ার পড়েন, আমি বলবো যে আপনাকে অনেক সিরিয়াস হওয়ার দরকার নাই, কারণ এটা আছে লম্বা রেস। আপনি বিসিএস এ যদি যেতে চান তাহলে লম্বা রেস, তার মানে হচ্ছে আপনাকে অনার্স পাশ করে আপনি হচ্ছে বা পরীক্ষা সবগুলো পরীক্ষা শেষ করে অ্যাপ্লাই করবেন, এবারে শেষ করতে আপনাকে ধরে রাখতে হবে যে অ্যাটলিস্ট 3-4 বছর সময় লাগবে বিসিএস এর। ব্যাংক হলে সময় কম লাগবে, আলাদা লাগবে। তো এই লম্বা রেসে আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে আপ্রাণ চেষ্টা করে যান, হার্ড অ্যান্ড সোল, কিন্তু শেষের দিকে আপনি হতাশ হয়েও যেতে পারেন। সুতরাং আপনি হচ্ছে এখন ক্যাজুয়ালি আপনি হচ্ছে লিটারেচার বা হয়তো আদার্স ম্যাথ, আপনি বেসিক গুলো ঠিক করে রাখতে পারেন যদি সময় বের করতে পারেন। আর যদি আপনি হচ্ছে সময় বের করতে না পারেন, তাহলে হচ্ছে আপনার মনে হয় একাডেমিক দিক থেকেই ফোকাস করা উচিত হবে, কারণ আপনি মাত্র সবে সেকেন্ড ইয়ারে পড়েন। তো সেকেন্ড ইয়ার থেকেই যদি খুব বেশি সিরিয়াস হয়ে যান, তাহলে আপনার আলটিমেটলি রেজাল্ট খারাপ হয়ে যাবে। আর আপনি জানেন যে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে থ্রি থ্রি চাই, অ্যাটলিস্ট থ্রি চাই বা থ্রি বেশি চাই, বাট গভর্নমেন্ট সার্ভিসে এই রুলসটা কম যে থ্রি চাওয়া হয় না, বা সেকেন্ড ক্লাস বা 2.55 এর উপরে পেলেও হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ডিপার্টমেন্টের প্রতি মনোযোগ হওয়া দরকার। আর জি, ধন্যবাদ স্যার। হ্যাঁ, বলেন। ধন্যবাদ স্যার। এবার এ পর্যায়ে আমরা বুরহানুদ্দিন স্যারের কাছে জানতে চাইবো, স্যার কোন ভুলগুলো আমাদের শিক্ষার্থীরা অথবা আমরা যারা চাকরি প্রস্তুতি গ্রহণ করি, আমরা কোন ভুলগুলো বেশি করি, বা এবং কোন কোন ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের যে চাকরির পরীক্ষা দেখা গেল সাধারণ জ্ঞান, বাংলা, এগুলো কিন্তু মোটামুটি সবাই কম বেশি পায়। কিন্তু আপনি চাকরিতে টিকবেন কিনা টিকবেন না, এটা দুইটা জিনিসের উপরে ডিফাইন করে। একটা হলো আপনার ইংরেজির নলেজটা কি পরিমাণ আছে, আপনি ম্যাথমেটিক্সে কতটা স্ট্রং। দেখা গেল অনেক সময় আমরা সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি সবাই পড়তে ভালো লাগে, জিনিসটা সহজ, অনেক বেশি পড়ি, কিন্তু আমাদের উইক পয়েন্টটা নিয়ে আমরা কাজ করি না। কারো দেখা গেল ম্যাথমেটিক্সে উইক, কারো দেখা গেল ইংরেজিতে উইক। আমার মতে এই যে উইক পয়েন্ট, এটাকে আপনাকে এমফিসাইজ করা উচিত। জানি এই উইক পয়েন্টটা আপনাকে পড়তে ভালো লাগে না দেখেই কিন্তু আপনি ওই বিষয়ে উইক। এই জন্য আমি বলবো সবসময় আপনার উইক পয়েন্টটাকে নিয়ে কাজ করা উচিত। আর যদি কেউ বিসিএস এর জন্য চেষ্টা করে থাকেন, বিসিএস এর দেখবেন বিগত সালের যে প্রশ্ন আছে তার একটা কিন্তু ট্রেন্ড আছে, অন্তত রিটেনের ক্ষেত্রে। এই ট্রেন্ড গুলো অ্যানালাইসিস করলে কিন্তু আপনি পড়তে পারেন। আর জি। বিসিএস এবং আপনি ভীতির কথা বলাতে আমার একটি প্রশ্ন মনে আসছে। সেটি হচ্ছে যে দেখা যায় যে অনেকেই আমরা বিসিএস এর ভাইবা হোক বা যে কোনো ভাইবায় ভয় পেয়ে যাই। হয়তো বা জানার উত্তরটাও দিতে পারছি না, বা কিছু প্রশ্নের উত্তর আমাদের জানা থাকে না। এই জায়গায় আমরা শিক্ষার্থীরা কি করতে পারি? আসলে এই জায়গাটা হলো আসলে মানে আমাদের নিজস্ব বুঝটা আসলে। ভাই বাবু এরকম একটা জায়গা, এখানে কিন্তু আপনি, এখানে আপনার অবাধিত কোশ্চেন, আপনি কি এখানে কি করে বলতে পারবেন আমার এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে বা অমুক থেকে আসবে। এখন ভাই বাবুতে প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে মানসিক ভাবে রিল্যাক্স হওয়ার চেষ্টা করতে হবে। এখন রিল্যাক্স হওয়ার জন্য এক একজন এক এক রকম ফর্মুলা নিতে পারেন, যার যার ব্যক্তিগত। অনেকেই মনে করেন আমি রিল্যাক্স হওয়ার জন্য একটা ভাইবে উঠে যাওয়ার আগে চুইংগাম খাবো, বা অনেকে একটু হাঁটাহাঁটি করে নেয়, অনেকে একটু দেখা গেল বাবা মার কাছ থেকে একটু দোয়া নিয়ে নেয়, বা অনেকে মনে করে সূরা বা এই ধরনের পড়ে, মানে মনে হয়। কিন্তু আমার মনে হয় ভাইবা বোর্ডে যাওয়ার আগে নিজেকে রিল্যাক্স করা। আর ভাইবা বোর্ডে আপনি কি পারেন কি না পারেন এটা কিন্তু কখনোই কোনো ভাইবা বোর্ডের পর্যবেক্ষক লক্ষ্য করে না। ভাইবা বোর্ডের পর্যবেক্ষক লক্ষ্য করে আপনি ভাইবা বোর্ডে কিভাবে ইন করলে বলতে আগে তাকে সুন্দরভাবে সালামটা দিলেন কিনা, উনি বসতে বলা পর্যন্ত আপনি ওয়েট করলেন কিনা, এবং উনি বসতে বলার পর আপনি বসলেন কিনা। এবং ভাইবা বোর্ড শেষ হওয়ার পর অনেকে আমরা খেয়াল করি না, এমনি চলে আসি, শেষ হওয়ার পর তাকে আবার আমি একটা সালাম দিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে উল্টা পথে না ঘুরে একটু পিছন দিকে ব্যাক হয়ে ঘুরে আসলাম কিনা, এটা হলো আমাদের ভদ্রতা, নম্রতা প্রকাশ পায়। আর দ্বিতীয়ত হইলো যে আমি তো ভাইবা বোর্ডের সব প্রশ্নের উত্তর পারবো না, এটা আপনাকে মেন্টালি নিতেই হবে। আমি সব প্রশ্নের উত্তর পারবো না, আপনার যতটুকু জানা আছে ততটুকু বলবেন, যতটুকু জানা নাই স্যার এই বিষয়ে আমার নলেজ নেই, সরি স্যার, আমাকে আরো হয়তো জানতে হবে। আমার মনে হয় এই ভাইবা বোর্ডে কি পারবো কি পারবো না এটা নিয়ে কখনো কারো চিন্তা করার দরকার নেই। আর ভাইভাতে বিসিএস বাদে বাংলাদেশে অন্য যে জব হোল্ডারের যে চাকরিগুলো আছে সেখানে কিন্তু খুব বেশি নাম্বারও থাকে না। শুধু আমাদের বিসিএস এর ভাইবা বোর্ডে 200 মার্ক থাকে, কিন্তু অন্যান্য আদার্স যে সরকারি জব গুলো আছে তাদের দেখবেন
আপনারা অনেক সময় অনেক জবের যে সার্ভিস কোড বলে একটা শব্দ আছে সরকারি চাকরিতে, তাদের অনেক সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিধিমালা আছে। ওই নিয়োগ বিধিমালা দেখলেও আপনি বুঝতে পারবেন যে ভাইবা বোর্ডে আপনার কত নাম্বার। তার মানে ভাইবা বোর্ডে দেখা গেল 10 থেকে 20 নাম্বার থাকে সর্বোচ্চ অন্যান্য চাকরির ক্ষেত্রে। সেই নাম্বার গুলোর ক্ষেত্রে অনেক কিছু, যেরকম আপনার রেজাল্টের ক্ষেত্রে হয়তো বা সামান্য মার্ক দেখে দেয়, বা আপনার অ্যাটিটিউডের ক্ষেত্রে আপনি কি পারলেন কি না পারলেন এটার উপরে কিন্তু মার্ক নির্ভর করে না। এই জন্য কি পারবো কি পারবো না এটা নিয়ে টেনশন না করে নিজেকে রিল্যাক্স রাখা, সুন্দরভাবে যাওয়া, এটাই হলো আবার নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের এখানে আরো একজন একটি প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নটা জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আহ, আপনি যেটা বলছিলেন যে কিছু আচ্ছা সরি, আরেকটি হচ্ছে প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনাদের মতে যেটা থেকে স্যারকে জানতে চাচ্ছি যে একজন স্টুডেন্টের কত ঘন্টা পড়া উচিত বা পড়া উচিত বলে যে আপনার কথা মোটামুটি হচ্ছে স্যার? ক্লিয়ার। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শোনা যায় নাই, কাইন্ডলি হচ্ছে প্রশ্নটা আবার করবেন। স্যার আমি বলছিলাম যে আপনার একজন স্টুডেন্টের সর্বোচ্চ কত ঘন্টা পড়া উচিত বলে আপনি মনে করেন, বা সর্বনিম্ন কত ঘন্টা পড়া উচিত? আচ্ছা, এখানে আপনি একটা প্রশ্ন করেছেন যে এটা আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সর্বনিম্ন কত ঘন্টা পড়া উচিত এবং সর্বোচ্চ কত ঘন্টা পড়া উচিত। তো আমার যেটা মনে হয় এটা হচ্ছে ব্যক্তির যে পড়াশোনা করতেছে বা যে ক্যান্ডিডেট, তার ক্যাপাসিটির উপর নির্ভর করে। এবং যে হচ্ছে যে অল্প সময়ে অধিক পড়াশোনা করতে পারে তার হচ্ছে কম পড়লে চলবে, এবং যে আর পড়াশোনা মনে থাকে না বা হচ্ছে পড়াশোনা আত্মস্থ করতে সময় লাগে, বুঝতে সময় লাগে, তার হচ্ছে অনেক বেশি পড়তে হবে। উদাহরণস্বরূপ হচ্ছে আমার ডিপার্টমেন্টের এক বন্ধুর কথা যদি বলতে যাই, তো তার হচ্ছে আমার আমার ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম ফ্রেন্ডেরই একই একই রকম অবস্থা, যে তারা একবার পড়লে পড়া তাদের মুখস্থ হয়ে যায় বা আত্মস্থ হয়ে যায়। কিন্তু আমার সেটা হয় না। ফলে কি হয়, আমার বন্ধু পরীক্ষার আগে একাডেমিক লাইফের জন্য সে হচ্ছে পরীক্ষার আগে 3 থেকে 4 ঘন্টা পড়তো। কারণ হচ্ছে এই 3-4 ঘন্টার মধ্যে তার পড়াশোনাটা হয়ে যেত। কিন্তু একই পড়াশোনা একই বই থেকে আমি যখন পড়তে যাইতাম আমার হাত থেকে 6 থেকে 7 ঘন্টা যেত। সুতরাং আমার মনে হয় যে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কতটুকু পড়াশোনা করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে কখন থেকে সে প্রিপারেশন শুরু করেছে, তার বা বেসিক তার কিরকম, এটার উপরে সময়টা ডিপেন্ড করে। যার হচ্ছে বেসিক সব ঠিকঠাক রয়েছে, যা বেসিক সব আগে থেকে ক্লিয়ার আছে, আমার মনে হয় তার হচ্ছে যদি অ্যাভারেজ মানে স্টুডেন্ট হয়, তাহলে দিনে হতে তার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা পড়লেই যথেষ্ট। কিন্তু যার বেসিক ঠিক করা নাই বা আগে কখনো পড়াশোনা করে নাই, তার ক্ষেত্রে চাপটা বেশি হবে, তাকে সময়টাও অনেক বাড়াতে হবে। জি বলেন। স্যার বেসিকটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি? এটা হচ্ছে বেসিক বাড়ানোর জন্য আপনাকে আমি সবসময় বেসিকের উপর গুরুত্ব দিই। বেসিক হচ্ছে এটা বাড়ানোর জন্য আমরা ডিপেন্ড করতেছে আপনি কোন বিষয়ে হচ্ছে বেসিক বাড়াবেন। আপনার যদি সাবজেক্টটা হয় ম্যাথ, তাহলে আমার যেটা মনে হয় যে আপনি ক্লাস 5 বা 6 থেকে, মানে যদি বেসিক খুবই খারাপ হয়, 5 বা 6 থেকে আপনি কি করবেন, আপনার হচ্ছে ম্যাথ করাগুলো শুরু করবেন, মানে যোগ বিয়োগ থেকে শুরু করবেন। এবং হচ্ছে কোন ক্ষেত্রে যোগ হবে কোন ক্ষেত্রে বিয়োগ হবে এটা আপনাকে করতে হবে। এবং শুধুমাত্র হচ্ছে ক্লাস 5 এবং 6-এই কি দেওয়া আছে, সরলীকরণ দেওয়া আছে। মানে আমরা যখন পড়তাম যেটা সরল করতাম, উপরে বিশাল বড় লাইন থাকতো, আস্তে আস্তে ছোট হয়ে যেত। তো অনেক রিটেন পরীক্ষায় এই সরল কিন্তু আসে। কিন্তু আমরা যখন হচ্ছে 7, 8 বা 9, 10 বা ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ করি, তখন কিন্তু এই সরলীকরণ থাকে না। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে ওই সরল থেকেও শুরু করতে হবে, যে কোনটার পর কোনটা বা বদমাস অ্যাপ্লাই করতে হয় কিনা, কোনটার কাজ কোনটা আগে করতে হয় এটা অ্যাপ্লাই করতে হয়। সুতরাং আপনাকে শুরু করতে হবে শুরু থেকেই, মানে শুরুটা হবে শুরু থেকেই। আপনার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যেমন হচ্ছে 5, 6, 7 থেকে শুরু করতে পারেন। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো পর্যায়ে শুরু করতে পারেন, শুরুটা করতে হবে পার্টস অফ স্পিচ বা সেন্টেন্স থেকে। পার্টস অফ স্পিচ বা সেন্টেন্স থেকে এখান থেকে শুরু করলেই আশা করা যায় ভালো করতে পারবেন, বেসিকটা ঠিক হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন।
এবং কোন স্যারকে আপনি মেনশন করছেন একটু যদি বলে দিতেন। আমি হচ্ছে আহ, আহ, বোরহান স্যারকে একটি প্রশ্ন করতে চাচ্ছি। সেটি হচ্ছে দেখা যাচ্ছে আমরা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অনেক ফ্রেন্ড সার্কেল আছে বা অনেক সিনিয়র ভাইরা আছে যে অনেক পড়ালেখা করার পরও দেখা যাচ্ছে যে আমরা যে আশানুরূপ যেটি হচ্ছে ফল যে আর আমরা যেটি চাই কিন্তু সেই ফলটি আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যেটি সাহস বা যেটি হচ্ছে বলা যায় সেক্ষেত্রে আমাদের সাহসটা একটু কমে যাচ্ছে। সেক্ষেত্রে এখন আমাদের কি করা উচিত বলে স্যার মনে করেন, যদি একটু এই বিষয়টা একটু বলতেন স্যার। আসলে আপনি সাহসটা কোথা থেকে নেবেন, আপনি কোন জায়গা থেকে সাহসটা নেবেন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। কারণ আপনি একটা মোটিভেটেড স্পিচ থেকেও সাহসটা নিতে পারেন। আপনি আমাদের যুদ্ধক্ষেত্রে যে 8 বার একজন ছিল, মানে স্কটল্যান্ডের যে যোদ্ধা ছিল, 8 বার ফেল করে সে নভেম্বরের মাথায় সে বিজয় হয়েছে। সে একটা মাকড়সার থেকেও সাহস নিয়েছে। এখন আপনি সাহসটা কোথা থেকে নেবেন এটা আপনাকে মাঝে মাঝে করতে হবে। যখন আপনি দেখবেন আপনি কোনো জিনিস নিয়ে হতাশায় আছেন, আপনি যদি হতাশাগ্রস্ত জিনিসগুলা বারবার দেখেন, আপনি কিন্তু আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তখন কি করতে হবে? আপনাকে মাইক্রোফোন যে একটু অবশ্যই, কাছে নিয়ে কথা বলতেন তাহলে ক্লিয়ার শোনা যেত। সরি, আপনি যদি হতাশার গল্প শুনতে থাকেন তাহলে আপনি হতাশ হবেন। এই ক্ষেত্রে আপনাকে অনুপ্রেরণার গল্প শুনতে হবে। আপনাকে, মানে যেখান থেকে আপনি অনুপ্রেরণা নিতে পারেন এবং ভালো ভালো অনুপ্রেরণা নিতে পারেন। যেমন বাংলাদেশে ওই যে 12 ফেল ছবিটা অনেকেই দেখছে। এই 12 ফেল ছবিটা কি অনেকেই অনুপ্রেরণা দেয় নাই? যে একটা মানুষ 3 বার ফেল করার পরও তার অদম্য ইচ্ছা শক্তিতে সে সেখানকার যে ইন্ডিয়ান সার্ভিস কমিশন সেখানে মানে মানে এসপি নিয়োগের যে পরীক্ষা, আইএসআই মনে হয় সম্ভবত তাদের বলে এটা, সে সেটাতে উত্তীর্ণ হয়েছে। মানে কি, আপনাকে এই ধরনের গল্প থেকেও কিন্তু আপনি অনুপ্রেরণা নিতে পারেন এবং আপনার পড়াশোনার উৎসাহটা মানে বাড়াতে পারেন। আর দ্বিতীয়ত হলো, আপনি যেরকম আশানুরূপ ফল পাচ্ছেন না, আশানুরূপ ফল পাচ্ছেন না, তার মানে আপনাকে প্রপার আইডেন্টিফিকেশন করতে হবে আপনি কেন প্রপার আশানুরূপ ফল পাচ্ছেন না। কারণ আজকাল কিন্তু প্রত্যেকটা পরীক্ষার শেষেই আপনার মোটামুটি রেজাল্ট শিট গুলা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ইসেতে কারেকশন কপিটা পাওয়া যায়। তার মানে কি, আপনি দেখা গেল যে একটা পরীক্ষায় এত মার্ক আশা করছেন কিন্তু আপনি এত পাচ্ছেন, তাহলে আপনার ভুল গিলা কোন সাবজেক্টে হচ্ছে সেই বিষয়টাকে যদি আপনি একটু গুরুত্ব দেন তাইলে ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে পড়তেছি, আর এই পড়াশোনার বিষয়টা আমি আবার একটু শুরু থেকে শুরু করতে চাচ্ছি। যেমন আপনাকে প্রিপারেশন নিতে হবে একটা নির্দিষ্ট সময় ধরে। আপনি 1 বছর বা প্রথম যে এরকম আপনার পড়াশোনা সময়কালীন, যেমন থার্ড ইয়ার থেকে মাস্টার যেই সময়টা, এটু হইলো আপনি কালচার করবেন আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার যতটুকু সময় হয় ততটুকু আপনি পড়লেন। দেন আপনি একটা টাইম ফিক্স আপ করবেন, 3 মাস, 6 মাস, 1 বছর, আপনার জন্য যতটুকু প্রযোজ্য। কেউ যদি তার মানে তার তার সৃষ্টিকর্তা তার যেটা দেয় সে 3 মাসে কমপ্লিট করতে বলে 3 মাসে, কেউ 6 মাসে, চাইলে 1 বছরের ভিতরে আপনি কি করবেন, এই যে প্রিপারেশনটা ফুললি শেষ করবেন। এর মাঝে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে আপনি দিতে পারেন, কিন্তু তার জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। অনেকে আমরা মনে করি এই চাকরির প্রিপারেশন নিচ্ছে, হঠাৎ করে একটা পরীক্ষা আসলো, ওর জন্য আলাদাভাবে আবার সবকিছু পড়া শুরু করতেছি। না, এটা কখনোই করা উচিত না। আগে আমার প্রিপারেশনটা ফুললি 100% কমপ্লিট করা উচিত, তারপরে পড়া উচিত। আমাদের যে সময় ছিল, জব সলিউশন নামে একটা বই ছিল, বিগত বিভিন্ন কোশ্চেনের যে ব্যাংক পাওয়া যায়, আমার মতে প্রিপারেশন স্যারের মেবি নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি চিঙ্গি স্যারের কাছে একটু চলে যাব। স্যারের বোরহান হোসেন স্যারের কথা দেখিয়ে যে আমাদের এখনকার যে চাকরির কম্পিটিশন এবং আপনারা যে সময়, এটার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? আসলে কি যে আপনার কথাগুলো একটু কেটে কেটে আসতেছিল। আপনি মনে হয় জানতে চাচ্ছেন যে হচ্ছে আমাদের সময়ের প্রিপারেশন আর বর্তমান সময়ের প্রিপারেশনের মধ্যে পার্থক্য আছে কিনা, প্রশ্ন জি কি স্যার। এটাই? আচ্ছা, তো আমি বলতে চাই যে হচ্ছে আমার প্রস্তুতি বা পরীক্ষা দেওয়ার সময়টা হচ্ছে শেষ হয়ে যায়নি। আমার এখন বয়স হচ্ছে 28, মানে 28 চলতেছে।
তো এখন আমি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, মানে যেগুলো আগে পরীক্ষা দিয়েছিলাম সেগুলোর রেজাল্ট এখন হচ্ছে, অনেক পরীক্ষার রেজাল্ট এখন হচ্ছে, অনেকগুলো হচ্ছে হবে বা পেন্ডিং আছে। তো হচ্ছে পরীক্ষার কথা যদি বলি যে আসলে আলটিমেটলি কোনো চেঞ্জ হয়নি, আসলে পরীক্ষার ধরন বা প্রস্তুতি চেঞ্জ হয়নি, একই রকম রয়েছে। কারণ আমি হচ্ছে সাম্প্রতিক সময়ে ঢুকেছি, আমার বর্তমান সার্ভিসের বয়স হচ্ছে প্রায় 9 মাস। 9 মাস আগ পর্যন্ত আমি তো পরীক্ষা দিয়েছি, চাকরি প্রস্তুতি নিয়েছিলাম। সুতরাং আমার সময়টা বর্তমান সময়টা একই রকম, আমূল কোনো পরিবর্তন হয়নি। আগেও যে 200 মার্কসের হচ্ছে প্রিলি ছিল এখনো আছে, বা বাকি চাকরির যে প্যাটার্ন যে আছে সব একই রকম আছে, কোনো চেঞ্জ হয়নি। জনাব স্যার এখানে একটু জানতে ইউনুস স্যারের কাছে যে আমার একটি কোশ্চেন রয়েছে, জি বলেন। সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি। আমার জনাব ইউনুস স্যারের কাছে একটি কোশ্চেন ছিল হ্যাঁ জি বলেন। স্যার। সেটি হচ্ছে আমাদের মূলত পড়াশোনা শেষ হওয়ার পর স্নাতকে একটি ভাইবা দিয়ে থাকি, সেক্ষেত্রে জবের ভাইবার ক্ষেত্রে এবং হচ্ছে একাডেমিক ভাইবার ক্ষেত্রে কতটুকু পার্থক্য, এবং হচ্ছে কিভাবে আমরা জবের জন্য আহ ভাইবার জন্য নিজেকে আহ, প্রস্তুতি করতে পারি স্যার, সেই বিষয়ে স্যার একটু জানার ছিল। আচ্ছা, আমার মনে হয় যে একাডেমিক ভাইবা এবং জবের ভাইবার মধ্যে আমূল পরিবর্তন আছে, বা আমূল দুইটা হচ্ছে বিভিন্ন রকম। কারণ হচ্ছে যখন আমরা ডিপার্টমেন্টের বা একাডেমিক লাইফের ভাইবা দিতে যাই, তখন আমরা টিচাররা কিন্তু আমাদের নন ফেস, হয়তো এক্সটার্নাল একজন থাকে, একজন হচ্ছে আননন ফেস, আর বাকি যে 3-4 জন বা 5 জন যারা থাকবেন সবাই আমাদের নন ফেস। সুতরাং আমরা জানি যে ভাইবা বোর্ডটা কেমন হতে যাচ্ছে বা কি রকম প্রশ্ন করবে। আমরা ভাইবার জন্য কিন্তু আহামরি কোনো প্রস্তুতিও নেই না, বা নিজেকে ডেভেলপ করার জন্য কোনো প্রস্তুতি নেই না। আমরা শুধু হচ্ছে ডিপার্টমেন্টাল বা একাডেমিক পড়াশোনা করে যাই, এর বাইরে কোনো কিছু আমরা পড়াশোনা করি না। অথবা যে বছরের হচ্ছে ভাইবা ভাইবা হবে সেই বছরের কোর্সগুলো সম্পর্কে আমার ধারণা নেই, যে অন্য কিছু করতে হয় না। আর জবের ভাইবার ক্ষেত্রে বলবো যে আপনার কোনো সিলেবাস নাই। কেউ সিলেবাস নাই, আপনার একাডেমিক ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার যা পড়েছেন সব এই ভাইবার মধ্যে ইনক্লুডেড। এবং হচ্ছে এছাড়াও বিশ্বে যা কিছু আছে সবকিছুই হচ্ছে ভাইবার মধ্যে ইনক্লুডেড। এবং আপনার জানা অজানা পৃথিবীতে যত জ্ঞান আছে সবকিছুই ভাইবার হচ্ছে সাবজেক্ট ম্যাটার। কিন্তু হচ্ছে সবকিছু আপনাকে পড়তে হবে না, সবকিছু পড়তে হবে না। আপনার যতটুকু একাডেমিক পড়াশোনা, আপনার লোকাল সম্পর্কে, আপনার লোকালিটি মানে এলাকা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রাখতে হবে, এবং নিজের সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এবং রিসেন্ট ইস্যুস এই বিষয়গুলো জ্ঞান রাখলে মোটামুটি কাভার হয়ে যায়। এছাড়া আছে মুক্তিযুদ্ধ আছে, বা বাকি বিষয়গুলো আছে, ইতিহাস নিয়ে কিছুটা জানলে এবং হচ্ছে একাডেমিক এলাকা এবং নিজের সম্পর্কে জানলেই মোটামুটি ভাইবা ঠিকঠাক হয়ে যায়। আর একটা মেজর স্যার ইস্যু হচ্ছে, হ্যাঁ কথা স্যার শেষ একটা করি। প্রশ্ন ছিল। আচ্ছা এটা কোশ্চেন শেষ করি, আর একটা পয়েন্ট আমি আলোচনা করব। আর হচ্ছে ভাইবা বোর্ডের যে হচ্ছে টিচার থাকে তারা সবাই হচ্ছে আননোন। একাডেমিক লাইফের সবাই হচ্ছে নোন, পরিচিত, পূর্ব ফেস। আর হচ্ছে জবের ভাইবা বোর্ডের সবাই হচ্ছে আননোন। এই জন্য অনেক সময় হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে হেজিটেশন কাজ করে। যে বলে স্যার সেটা হচ্ছে আপনি তো বললেন যে আমাদের যে পড়াশোনাগুলো আছে বা আমরা যেগুলো জানতেছি এগুলো থেকে আমাদের হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নিব। তো আরেকটি প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রে কি কোনো কোচিং এর প্রয়োজন রয়েছে বা কোনো গাইডলাইন যদি আপনি একটু বলতেন। আমার আমার জবের ক্ষেত্রে যদি আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি কথা বলেন, তো হচ্ছে আমি যেটা বলবো যে আমি ইউনিভার্সিটিতে হচ্ছে টিউশন করাতাম, ফলে আমার হচ্ছে প্রাইভেট পড়ার মতো পর্যাপ্ত সময় আমার ছিল না, বা কোনো কোচিং সেন্টারে যাওয়ার মতো সময় আমার ছিল না। শুধু এই জন্য হচ্ছে আমার কখনো কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, তবে হচ্ছে আমি যখন হচ্ছে বিসিএস রিটেন পার্টিসিপেট করতেছিলাম 44-এর, তখন হচ্ছে আমি ম্যাথের জন্য একটা কোচিং করেছিলাম, অনলাইন বেসড কোচিং। সেটা হচ্ছে রাতে ক্লাস হইতো এবং রেকর্ডেড ক্লাস থাকতো, এবং সেটা দেখে আমি ম্যাথগুলো হচ্ছে সমাধান করেছিলাম। এই হচ্ছে আমার হচ্ছে জবের হচ্ছে কোচিং এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে যেহেতু আমি হচ্ছে টিউশন করাইতাম, ওই জন্য আমার হচ্ছে আমার যেটা মনে হয় যে আমার বেসিকটা ঠিক ছিল, যার জন্য সম্ভব হয়েছে, আদারওয়াইজ হয়তো বা সম্ভব হতো না। জি বলে। বলুন স্যার, আপনার কথাগুলো একটু হচ্ছে মানে কম শোনা যায়, ক্লিয়ার হয় না। জনাব আচ্ছা বলছিলাম যে বোরহানুদ্দিন হিমাদ্রি বোরহানুদ্দিন স্যারের স্যার কাছে কি আমার আমাদের একটি সঙ্গে প্রশ্ন আছেন? ছিল। জি আছি। আমি আমার আসলে সঞ্চালক তখন মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তো আসলে তখন কথাটা কোথায় কোথায় ফিনিশ হয়েছে এটা আমি আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা স্যার সমস্যা নেই। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল
সেটি হচ্ছে যে আপনার আপনার মতে অনুযায়ী এখন একজন স্টুডেন্ট কিভাবে সার্বিকভাবে প্রিপারেশন নেওয়া উচিত? তাহলে প্রিপারেশনটা আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় আসলে। আমি আপনাকে একটা ফর্মুলা বলে দিলাম, আপনি সেই ফর্মুলা অনুযায়ী প্রিপারেশন নিলেন, আর সেটা একটু বড় মাইক্রোফোন বিষয় না। মুখের কাছে নিয়ে কথা বলবেন। বলতেছি প্রিপারেশন নেওয়াটা একবারে ব্যক্তিগত বিষয়। এটা আমি আপনাকে একটা ফর্মুলা বললাম, আপনি যে সেই ফর্মুলা অনুযায়ী প্রিপারেশন নেবেন সেটা না। আপনাকে আগে একটা ডিসিশন নিতে হবে আমি কিভাবে প্রিপারেশন নিব। আমার প্রত্যেকটা বিষয় একটা নির্দিষ্ট ছক বা বাধারা তারা থাকতে হবে। প্রত্যেকটা বিষয় নিজস্ব একটা টার্গেট ফিক্স আপ করতে হবে যে আমি এই প্রিপারেশনটা কত দিনের ভিতরে শেষ করব, কোন প্রিপারেশনটা আগে নিব, কোন সাবজেক্টটা পরে নিব, কোনটা প্যারালালি করব। এগুলো হলো নিজে একটা ফিক্স আপ করতে হবে, নিজেকে একটা টার্গেট ফিক্স আপ করতে হবে যে আমি এই সময়ের ভিতরে প্রিপারেশন শেষ করব। এইভাবে যদি আপনি টার্গেট সেট না করে শুধু পড়তেই থাকেন, তাহলে আপনার পড়াও কোনোদিন শেষ হবে না, আপনার প্রিপারেশনও কোনোদিন শেষ হবে না। এই জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিবেন না নিবেন এটা প্রথমেই আপনাকে সেট আপ করে নিতে হবে, তারপরে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি কারো কোচিং বা কোনো কিছুতে যাওয়ার সুযোগ থাকে, আমার মনে হয় সেখানে গেলে ভালো, খারাপ হবে না। কারণ হলো কি, এখানে আপনি হয়তোবা আপনার আরো নতুন বন্ধু বান্ধব পাবেন, তাদের সাথে আপনার একটা শেয়ারিং কেয়ারিং হবে, তারা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, বা গ্রুপে কথা বলবেন। মানে একা একা বই পড়ার তুলনায় অনেক সময় দেখা গেল গ্রুপ স্টাডি করলে বা কেউ একটা জিনিস লেকচার দিলে বা বোঝাইলে দেখা গেল ওই জিনিসটা আমাদের মস্তিষ্কে কিন্তু ইজিলি ইমপ্রিন্ট হয়, মানে অনেক দিন থাকে। কেউ বুঝাইলে বা ভিজুয়ালাইজেশন করলে এই জিনিসটা অনেক দিন থাকে। তাই প্রিপারেশনের পাশাপাশি কেউ যদি কিছুটা সময় পান বা সুযোগ থাকে, তাহলে তার একটু আমার মনে হয় কোচিং এও যাওয়া উচিত মনে হয়। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমাদের একজন পার্টিসিপেন্ট জিজ্ঞাসা করেছে যে উনি সকাল 8টা থেকে 8টা পর্যন্ত চাকরি করেন, এই ক্ষেত্রে উনি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন? আপনি যদি আসলে বলতেন। আপনার ধন্যবাদ। কোশ্চেনটা যদি কাইন্ডলি আবার করতেন, আসলে আমার এখানে নেটের প্রবলেম না আপনার এখানে, আমি আসলে বুঝতে পারতেছি না, আপনার কথাটা খুবই আচ্ছা কাটা স্যার, কাটা আসছে। আমাদের একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করেছেন যে উনি সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চাকরি করেন, এক্ষেত্রে ওনার চাকরির প্রিপারেশনটা উনি কিভাবে নিতে পারেন? আহ, এই ক্ষেত্রে আমার সাথে একই সাথে জব করতো, সে এখন বিসিএস এ আপনার যে মনে হয় এই যে যেটা ইকোনমিক ক্যাডারে আছে সম্ভবত, এখন ইকোনমিক ক্যাডার না কি ক্যাডার জানি, এটা আমি তো আসলে অনেকদিন জবের কারণে আসলে চাকরি থেকে মানে প্রিপারেশন থেকে দূরে, সে বিসিএস ক্যাডার হিসাবে আছে। সে মাঝে নেস্কো বা অনেকগুলো জবই সুইচ করছে। সে দেখতাম সে, আমরা একই বাসায় থাকতাম, আহ এবং সে দেখতাম যে জবের প্রিপারেশনের ক্ষেত্রে তার, আমি অ্যাডমিনে ছিলাম, সে অপারেশন এন্ড মেইনটেনেন্স এজিএম ছিল। যার কারণে দেখা গেল তাকে কিন্তু ফিল্ডে প্রচুর কাজ করতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো। সে দেখতাম ফজরের নামাজ পড়তো এবং ফজরের নামাজ থেকে 8টা থেকে 9টা পর্যন্ত যে সময়টুকু পায় অফিসের আগে, সেই সময়টুকু প্রিপারেশন নিত। এবং বাসায় আসার পর রাতে যদি সম্ভব হইতো তাইলে সে যতটুকু পারতো নিত। কিন্তু সে ফজরের নামাজ থেকে শুরু করে অফিস যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু সে ফুল ইউটিলাইজ করত। এবং আমি দেখছি তাকে অনেকগুলো জব সুইচ করতে, এবং সে বিবাহিত ছিল এবং 3 পুত্র সন্তানের জনকও সে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আসলে আপনি প্রশ্নগুলো উত্তর দিয়ে যাচ্ছেন আপনারা দুজনেই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে কমেন্টে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। আপনারা চাইলে সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারেন, যদি স্যারের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে কারো, আপনারা অবশ্যই স্যারকে প্রশ্ন করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার স্যার, আমার একটা কোশ্চেন ছিল। স্যার, হ্যালো জি, আপনার স্যার, প্রশ্ন বলেন। আমি যে প্রশ্নটি স্যার করেন, আমি প্রশ্নটি বলতে করেন please। চাচ্ছিলাম যে যারা স্যার, যারা শিক্ষা ক্ষেত্রে যেতে চায় তাদেরকে কিভাবে শুরু করা উচিত, বা তাদের একাডেমিক পড়াশোনার সাথে শিক্ষা ক্ষেত্রে আদৌ মানে মিল আছে কিনা স্যার, মানে এটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আপনারা যারা হচ্ছে শিক্ষা ক্যাডারে যেতে চান, সোল সাবের প্রিপারেশনের মধ্যে খুব বেশি অনেকটা ডিফারেন্স নাই। আপনি শুধু হচ্ছে ম্যাথ বিজ্ঞান আনসার বাদে বাকি সবগুলো পরীক্ষা দিতে হবে। সুতরাং প্রস্তুতি আপনার সামগ্রিক নিতে হবে। আর আপনার একাডেমিক পরীক্ষার যে পড়াশোনা করতেছেন সেটা আপনার হচ্ছে সাবজেক্টিভ যখন রিটেন হবে তখন সেটা কাজে লাগবে।
এবং এখান থেকে হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে 200 মার্কস কিংবা 100 মার্কস, আমি সম্ভবত ভুলে গেছি, কিন্তু হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে। ডিপার্টমেন্টের পড়া তখন কাজে লাগবে। আর একটু মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলবেন প্লিজ। হ্যাঁ, বলছি যে আমাকে কি শুনতে পেয়েছেন? জি, জি এখন স্যার, ক্লিয়ার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে আপনার একাডেমিক পড়াশোনা কাজে লাগবে কিনা আপনি যদি শিক্ষা ক্যাডারে যেতে চান। আপনার যখন রিটেন পরীক্ষা হবে তখন টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের জন্য আলাদাভাবে আপনার ডিপার্টমেন্টে যে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা সম্পূর্ণটাই আমার ডিপার্টমেন্টাল বেসড, এইটা তখন কাজে লাগবে। আর এছাড়া বাকি যে প্রিপারেশন আছে, ওভারঅল প্রিপারেশন, সেটা আপনাকে নিতে হবে। স্যার আমার একটি কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি, বলেন। স্যার আপনাদের যে ইজি জব প্রিপারেশন স্যার, এই সম্পর্কে স্যার আমাদের কোর্স এবং হচ্ছে স্যার এটি হচ্ছে ফিউচার প্ল্যান, এটি কি হবে বা কি হতে পারে, বা আমরা কিভাবে এখানে হচ্ছে ভর্তি কার্যক্রম করব স্যার, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন স্যার। যে এই বিষয়ে আমি আমার যেটা মনে হয় যে আপনাদের ইজি জব প্রিপারেশনের যিনি হচ্ছে অ্যাডমিন আছেন বা রাসেল ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন। আমি শুধু হচ্ছে হয়তোবা ইংলিশটা ক্লাস নিতে পারি এবং ইজি জব প্রিপারেশনটার সাথে আমি থাকবো, এদের সকল ডিটেলস আমি হচ্ছে জানি না। তো সুতরাং যিনি অ্যাডমিন পর্যায়ে যে আছেন, যারা এই ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, ওনারা ভালো বলতে পারবেন। আজকের অনুষ্ঠানের যিনি হোস্ট আছেন, আমি মূলত এই স্যারকেই প্রশ্নটি স্যার এখন করতে চাচ্ছি। আচ্ছা, আপনি জানতে চেয়েছেন যে আমাদের ইজি জব প্রিপারেশনের ভর্তি কার্যক্রম বা প্রক্রিয়া যে বিষয়গুলো রয়েছে। আসলে আমি এটা বলে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য সহযোগিতার সর্বোচ্চ আমরা চেষ্টা করব। এর পাশাপাশি এটি একটি সামাজিক কর্মকাণ্ড। এ কারণে আমরা হচ্ছে প্রথম 100 জনের জন্য 90% ডিসকাউন্টে ভর্তি কোর্স গুলো রাখছি। 90% ডিসকাউন্টে আপনার যদি আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনার কোর্স ফি আসবে 500 টাকা। এবং আপনি যদি বিসিএস বাদে অন্য যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনার কোর্স ফি আসবে 300 টাকা। আর এছাড়া আপনি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন মাত্র 1 টাকায়। এক্সাম ব্যাচ বলতে আপনি বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি, নিবন্ধন সহ মানে নবম থেকে দশম, দশম থেকে 20তম যে গ্রেডের চাকরিগুলো আছে, আপনি এগুলো সবগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবেন। আমাদের চ্যাট বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এছাড়া আপনি ফেসবুকে ইজি জব প্রিপারেশন দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। আপনার কি ইজি জব প্রিপারেশন সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? আপাতত আর কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার হচ্ছে রিয়েল লাইফে আমি আরেকটা কোশ্চেন হচ্ছে জনাব ইউনুস স্যারকে একটা কোশ্চেন করতে চাচ্ছি। স্যার কি আছেন? হ্যাঁ, আছি, বলেন। স্যার সেটি হচ্ছে স্যার আমার বর্তমানে স্যার রিয়েল লাইফে মানে আমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্যার হিসাব বিজ্ঞান নিয়ে আমি স্যার কারমাইকেল থেকে অনার্স মাস্টার শেষ করলাম স্যার। আপনি হুম। শুরুতে বলছিলেন যে হচ্ছে অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা হচ্ছে চাকরি প্রস্তুতি একটা দীর্ঘ সময় পায়, কিন্তু আমরা স্যার প্রাইভেটের উপর দিয়ে অনার্স মাস্টার শেষ করলাম স্যার। এখন স্যার অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় আমরা বা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা চাকরির ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি স্যার। সেক্ষেত্রে স্যার আমরা কিভাবে এই সময়টা বা কিভাবে আমরা এই সামনে অগ্রসর হতে পারি, বা হচ্ছে অনেকে অনেক কথা বলছে যে যেহেতু এখন সরকারি জব হচ্ছে সোনার হরিণ, সেক্ষেত্রে যে কোনো একটা প্রাইভেট জবে ঢুকে পড়ো, বা হচ্ছে অনেকে অনেক কথা বলছে স্যার। সেই ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি হতে পারে স্যার, যদি এই বিষয়টা বলতেন। আচ্ছা, আপনি কি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পড়তেছেন রংপুরে, নাকি কারমাইকেল কলেজ, সেটা আগে একটু বলেন শুনি। স্যার আমি হচ্ছে রংপুর কারমাইকেল কলেজ থেকে। কারমাইকেল কলেজ। আচ্ছা, যেহেতু হচ্ছে আপনি অ্যাকাউন্টিং পড়েন, তো হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আসলে অনেক কঠিন। আর মানে ভালোই কঠিন, এবং আপনাদের কাছে নিজেকেই প্রাইভেট পড়তে হয়। অনেকে যেমন টিউশন করায়, নিজের খরচ নিজেই বিয়ে করে, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উল্টোটা করতে হয়, নিজেকে আবার পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি পড়াশোনা শেষ করেন, কিন্তু কারণ হচ্ছে তার আপনি যদি চাকরি পেতে চান, তো হচ্ছে আপনার কি করতে হবে, ডিজার্ট চাকরি পেতে গেলে আপনার অনার্স কমপ্লিট করা লাগবে, বা আছে একটা ন্যূনতম হচ্ছে সিজিপিএ থাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। এছাড়া ভাইবা বোর্ডেও অনেক একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইবা বোর্ডে সিজিপিএ কিছু ম্যাটার করে কিনা। আপনি যখন হচ্ছে সিজিপিএ যখন 3 নিচে আসবে, তখন এই বিষয়ে আপনার সিজিপিএ কেন কম, এই বিষয়ের প্রশ্ন কিন্তু উত্তর আপনাকে রেডি করে যেতে হবে। সুতরাং সিজিপিএটা ঠিক রাখতে হবে, এই জন্য পড়াশোনা করেন। আর জবের প্রিপারেশন আমার যেটা মনে হয় যে 6 মাস। হ্যাঁ, আমার বেসিক ঠিক ঠিক আছে, যেহেতু আপনি পড়া অ্যাকাউন্টিং এ পড়তেছেন, আপনার বেসিক ভালো, ম্যাথের বেসিক মোটামুটি ভালো আছে, আমি আশা করতেই পারি।
এক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি সময় বের করতে পারেন তাহলে এর পাশাপাশি পড়াশোনা করেন। আর সময় বের না করতে পারলে দরকার নেই, কারণ হচ্ছে আপনি অনার্স মাস্টার যখন শেষ করবেন তারপরে আমি এখন তো হচ্ছে রেগুলার পরীক্ষা যেহেতু হচ্ছে, শেষ করার পর আপনি সময় পাবেন, সেই সময় প্রস্তুতি যদি 1 বছর বা 6 মাস প্রস্তুতি নেন তাহলে হচ্ছে আপনার প্রস্তুতিটা হয়ে যাবে এবং জব পাবেন। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনি হচ্ছে অ্যাপ থেকে বিভিন্ন রকম মডেল টেস্ট বা আছে ছোটখাটো বিষয় নিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেগুলোতে আপনার হচ্ছে চাকরির বাজার সম্পর্কে আপনার ধারণা থাকবে, কিরকম প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আপনার ধারণা থাকবে। ইউনূস জি, স্যারকে একটু অনুরোধ করছি, হ্যাঁ বলেন। আপনার অভিজ্ঞতা এবং আমাদের চাকরি প্রত্যাশীদের সকলের জন্য সংক্ষেপে 1 মিনিটে যদি আপনি একটু সারমর্ম আমাদেরকে বলতেন যে কিরকম ছিল, কি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, বা কিভাবে কি করলে আমরা আপনার মতো একটি জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, সংক্ষেপে জি, যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ 1 মিনিট সময় দেওয়ার জন্য, কিন্তু আমি হচ্ছে এখন যদি 4 বা 5 বছরের ঘটনা যদি 1 মিনিটে বলতে চাই তাহলে বলতে পারবো না, বুঝছেন? তো জি স্যার, যতটুকু আর কি সংক্ষেপে বলা যায় আর কি। আহ, আচ্ছা, আমি হচ্ছে এই প্রিপারেশন আপনাকে বলেছি যে প্রিপারেশন শুরু করছিলাম 4th ইয়ার থেকে। তো যেহেতু আমরা আগেই বলেছি যে আমি এই জবের আগে অন্য জবে জয়েন করেছিলাম, এছাড়াও আরো জব হয়েছিল, অনেকগুলো ভাইবা দেইনি, অনেকগুলো রিটেন দেইনি। তো হচ্ছে এই 5 বছরের মধ্যে আমার যেটা মনে হচ্ছে হতাশা আসবে, ব্যর্থতা মানে হতাশা, হতাশার পরে আপনাকে হচ্ছে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলেই হচ্ছে সফলতা আসবে। এবং মানে আপনার হচ্ছে যখন একবারে চরম পর্যায়ে গিয়ে অর্থাৎ ভাইবা দিয়ে যখন চাকরিটা হবে না, তখন আপনার মানে হতাশার লেভেলটা কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু এই বেড়ে গেলে হচ্ছে ব্যর্থতা পড়ে যাবেন, আপনাকে সেটাকে শক্তিতে রূপান্তর করতে হবে, ব্যর্থতাকে বা হতাশাকে মনে করতে হবে আমি যেহেতু ভাইবে এসেছি তার মানে আমার চাকরি হবে, আমার প্রস্তুতি ঠিক আছে, আমাকে আর একটু এফোর্ট দিলেই হয়ে যাবে চাকরি, এটা মানতে হবে। ঠিক আছে, জি বলেন। অসংখ্য ধন্যবাদ অসংখ্য স্যার। ধন্যবাদ স্যার। হুম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, চাকরি প্রস্তুতি নিচ্ছে যারা, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, তাদের উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান বক্তব্য বা যেসব ঘটনা নিজের সাথে ঘটেছে সেসব শেয়ার করেছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ। আহ এই যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এই 1 ঘন্টার লাইভ টক শোতে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একই সাথে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে সকল প্রশ্ন আছে, কাঙ্ক্ষিত প্রশ্ন যারা করতে চাচ্ছেন বা অনেকে করেছেন, বা কোনো কোনো কোশ্চেন হয়তো আমরা নিতে পারি নাই, তারা সেই কোশ্চেন গুলো আমাদের যে ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা সেই সব কোশ্চেনের আঙ্গিকে আমাদের পরবর্তী পর্বটি আমরা সাজাবো ইনশাল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই বুরহানুদ্দিন স্যারকে এবং ইউনূস স্যারকে আমাদেরকে তাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং আগামীর জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আপনাদের যদি কারো কোনো মতামত থেকে থাকে, যে আপনাদের পরামর্শ যদি কোনো থেকে থাকে, বা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা এখনো চ্যাট বক্সে করতে পারেন, যেগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এবং উপস্থিত সকলকে আবারও বলে রাখছি যে আপনাদের যদি যে কোনো মতামত আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে এখনো, যে কিভাবে কি করলে আপনারা কি করতে পারেন, বলতে পারেন। যে একটি বিষয় বলতে চাই যে আমরা, যেহেতু এটা এটা আমাদের প্রথম পর্ব ছিল, কাজে আমাদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তা আমরা সেই ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ চাচ্ছি। আশা করি সবাই আমাদেরকে মতামত এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আমাদের ধন্যবাদ সবাইকে। ফেসবুক গ্রুপের লিংক আমরা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা নিজেরাও এখানে যুক্ত হতে পারেন, এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও এখানে যুক্ত হয়ে আমাদের যে চাকরি প্রত্যাশীরা আছেন তাদের সাথে, চাকরিজীবীদের সাথে সরাসরি কথা বলে আপনারা দিক নির্দেশনা পেতে পারেন, বা আপনারা হচ্ছে অনুপ্রেরণা পেতে পারেন যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। তো সকলের কাছে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আমাদের পরবর্তী যে পর্ব থাকবে সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি, আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইডি জব। আমরা চাই এরকম হচ্ছে, এরকম যে ইয়াগুলো রয়েছে, অনুষ্ঠানগুলো রয়েছে, আরো সামনের দিকে হোক। আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জব থেকে শুরু করে আমাদের সকল প্রশ্ন যেন এখানে করতে পারি, সেই প্রত্যাশা রইলো।
আর এই যে জব প্রিপারেশনকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আপনাকেও আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।